প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার আওতায় যত লেনদেন হয় তার সিংহভাগই ব্যক্তিকেন্দ্রিক লেনদেন। এর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা ব্যাপক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা হয়েছে। অর্থনীতিতে হচ্ছে গতি সঞ্চার। মোবাইল ব্যাংকিংয়ের সম্ভাবনা ও নিরাপত্তা নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইদুল্লাহ খন্দকার। জনাব সাইদুল্লাহ খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। একটু প্রথমে বলেন, সেটি হচ্ছে যে আমরা জানি যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আগের যে এমএফএস মোবাইল ব্যাংকিং সেবা যেটি ছিল সেটি ছিল ইউক্যাশ এবং হলো ইউপে, এই দুটো ছিল। এই দুটো বন্ধ করে আপনার তারপরে নতুন কোম্পানি আপনারা চালু করলেন, সেটি হচ্ছে উপায়। জি, প্রথমে একটু আমি জানতে চাই যে এটির আসলে কারণটি কি? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মূলত 2013 সাল থেকে আসলে এমএফএস ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তাভাবনা করছিল এবং তারই ফলস্বরূপ ইউক্যাশ দিয়ে যাত্রা শুরু করেছিল আসলে। তো ইউক্যাশটা শুধুমাত্র ইউএসএসডি বেসড একটা সলিউশন ছিল, সেখানে অ্যাপ ছিল না আসলে। সো সেই অর্থে ইউক্যাশ তার মতো যাত্রা শুরু করেছে এবং তার পরিক্রমা একটা পর্যায়ে ইউপে এসছে। ইউপিটা শুধুমাত্র আবার অ্যাপ বেসড ছিল, নট ইউএসএসডি, দুটো ডিফারেন্ট ভার্সন ছিল আসলে। এবং ওই দুটো জিনিসই আসলে ইউসিবি ব্যাংকের প্রোডাক্ট হিসাবে মার্কেটে পরিচালিত হচ্ছিল। সো সেই অর্থে বাংলাদেশে এই এমএফএস ইন্ডাস্ট্রির যে ব্যাপকতা এবং তার প্রয়োজনীয়তা এবং তার আধুনিকায়ন, এই প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চিন্তা করেছে যে এটা তার নিজস্ব স্বকীয়তা নিয়ে, নিজস্ব আইডেন্টিটি নিয়ে, নিজস্ব ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে এটা পরিচালিত হওয়া উচিত, উইথ মোর ফোকাস, উইথ মোর ডেডিকেশন। সেই অর্থে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গত বছর, আপনি জেনে খুশি হবেন যে আমরা ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড নামে একটা সাবসিডিয়ারি করেছি, যে সাবসিডিয়ারির আন্ডারেই এমএফএস ভার্সনটা চলে এসেছে। আসার পরে আমরা ইউপে এবং ইউক্যাশকে একসাথে মিলে আমরা একদম ফ্রেশ টেকনোলজি নিয়ে, মডার্ন টেকনোলজি নিয়ে, নতুন নাম নিয়ে বাজারে নতুনভাবে আসলেও আবির্ভূত হয়েছি, সেবাটাকে আরও আধুনিকায়ন এবং আরও অনেক উন্নত করার মধ্য দিয়ে। আমি আসলে আপনারা নতুন কি আধুনিকরণ করলেন এবং নতুন উন্নত কি হলেন সেটা অবশ্যই জানবো, সেই গল্পটা। জি, নামকরণের বিষয়টা জানতে চাচ্ছি। উপায় মানে এরকম নাম, উপায় যে কাইন্ড অফ সলিউশন। সো আমরা আসলে মানুষের কাছে নতুন ধরনের সলিউশন নিয়ে আসার চেষ্টা করছি। মানুষের প্রাথমিক জীবনে নানান ধরনের ছোটো ছোটো ক্রাইসিস আছে, তা সেটা ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে, সেই জায়গাটায় একটু বেটার সলিউশন নিয়ে আসার কনসেপ্ট থেকে আসলে মানুষের সামনে উপায় শব্দটা নিয়ে এসেছি। যদি মানুষ জানতে চায় যে মার্কেটে তো আরও অনেকগুলো মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে, সেখান থেকে উপায়কে তিনি কেন বেছে নেবেন? এমএফএস ইন্ডাস্ট্রি আসলে আপনারা ভালো করে জানেন যে 2011 সাল থেকে শুরু হয়েছে। এটা ক্রমবিকাশমান একটা ইন্ডাস্ট্রি। সেই অর্থে আসলে আমাদের দেশে যে প্রান্তিক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে আসলে ফিনান্সিয়াল ইনক্লুশনে আনার জন্যই আসলে এমএফএস ইন্ডাস্ট্রি যথেষ্ট ভূমিকা রাখছে। সেই অর্থে যে আমরা দেখি যে মার্কেট এখন অনেকখানি আনট্যাপড, এখনও আপনি কিন্তু প্রচুর টাকা পয়সা আসলে ক্যাশ টাকা দিয়ে আমরা খরচ করছি। সো আমাদের ভিশনটা ওই জায়গাতেই যে মানুষের ক্যাশ টাকার লেনদেনটা কমিয়ে সেটাকে ডিজিটাল ফর্মে নিয়ে আসা এবং এটা কারণ কনভেনিয়েন্ট এবং অনেক ফ্রিকুয়েন্ট করা। সেই জায়গা থেকে যে চিন্তা করে দেখেন যে আলটিমেটলি 3-4টা কোম্পানি দিয়েও আলটিমেটলি এই চাহিদা পূরণ হবে না। বাংলাদেশ সরকারের যেরকম একটা ভিশন আছে যে ডিজিটাল বাংলাদেশ, সেটার সাথে এটা ফুলি লিঙ্কড। ফিনান্সিয়াল ইকোসিস্টেমকে যত বেশি ডিজিটাল করতে পারবো, দেশের অর্থনীতি তত সুন্দরভাবে আরও বিকশিত হবে। সেই লক্ষ্যেই মানুষের প্রাত্যহিক জীবনে তার যে লেনদেন, তার যে খরচপাতি, সব কিছুকে ডিজিটাল করার লক্ষ্যে আমরা কাজ করছি। আপনাদের বিজ্ঞাপনে বলছেন যে ব্লক চেইন টেকনোলজি, জি, এটি আসলে কি? ব্লক চেইন টেকনোলজি ইজ নাথিং, এটা হচ্ছে ডাটা সিকিউরিটির একটা নতুন টেকনোলজি যেটা গ্লোবালি রিনাউন্ড। এবং এটার মধ্য দিয়ে আলটিমেটলি কয়েকটা ব্লকের মধ্য দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে পুরো জিনিসটা লিঙ্ক করা হয়, ফলে চাইলেও ব্যাকএন্ডে কেউ ডাটা টেম্পার করতে পারবে না। ফলে তার যে ব্যাকএন্ডের ডিস্ট্রিবিউশন লেজারটা থাকে, সেই লেজারটা কয়েকটা জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকে। সো টেম্পার করতে গেলে প্রত্যেকটা জায়গায় সেখানে কানেক্টেড থাকার কারণে সেটা ব্লক করে দেয়। এটা আর কিছুই না, এটা একটা উন্নত প্রযুক্তি টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডেটাস, 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা বলতে চাই যে এটা আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম এমএফএস ইন্ডাস্ট্রিতে ব্লক চেইন টেকনোলজি এখন কেউ নিয়ে আসে। 2 নম্বর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ডিভাইস অথেন্টিকেশন। আপনারা প্রায় সময় শুনে থাকবেন যে কেউ ফোন দিয়ে তার মোবাইল নাম্বারটা, তার পিন নাম্বারটা সামহাও নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়ার পরে তার মোবাইলের টাকা চলে যাচ্ছে। সো এই ধরনের প্রতারণার শিকার আমাদের দেশের সাধারণ মানুষজন প্রতিনিয়ত হচ্ছে। সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করে প্রথম থেকে আমরা ডিভাইস অথেন্টিকেশন করার চেষ্টা করেছি। অর্থাৎ সেক্ষেত্রে যেটা হবে যে আপনার পিন যদি কেউ নিয়েও যায় আর মোবাইলটা যদি আপনার হাতে থাকে, তাহলে সে আপনার মোবাইলের ওয়ালেট থেকে টাকাটা নিতে পারবে না। সো এটা আমাদের এখন একটা প্রয়োজনীয় চাহিদা ছিল নিরাপত্তার জায়গা থেকে। আমরা ডে 1 থেকে এটা এনশিওর করে সবার আগে আমরা গ্রাহকের নিরাপত্তার জায়গাটা এনশিওর করার চেষ্টা করেছি। আপনি বলছিলেন যে ডিভাইস অথেন্টিকেশনের কথা বলছিলেন,
এই পর্যন্ত কি আপনারা চালু করার পরে এই পর্যন্ত কি কোনো অভিযোগ কি আপনাদের ব্যাপারে অ্যাজ অফ টুডে নো, জিরো। আমাদের কোনো ধরনের আমাদের কোনো গ্রাহকের কাছ থেকে আমরা এমন কোনো কমপ্লেন পাইনি যে তার পিন চুরি করার মধ্য দিয়ে তার টাকা ব্যাহত হয়ে গেছে, এটা এখনো হয়নি। আচ্ছা, এক্ষেত্রে কি আপনাদের মানে আমি অবশ্যই মানুষ জানতে চায় অনেক সময় মানে অসুবিধা পড়ে, এখনো তো মানুষ আসলে ডিভাইসের সাথে অতটা মানে ফ্রেন্ডলি না, মানুষ এখনো ডিজিটালি আসলে আমাদের মানুষ যতই আমরা বলি যে ডিজিটাল Correct. বাংলাদেশে মানুষ কিন্তু এখনো আমাদের কারণে আমাদের একটা অতটা বড় digital হয়ে ওঠেনি। প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যারা আসলে এটা ব্যবহার ব্যাপারে ফ্রেন্ডলি না। তাদের ব্যাপারে আপনাদের যে কাস্টমার কেয়ার সেন্টার বা আপনাদের যে গ্রাহক সেবাটি রয়েছে সেটি আসলে কেমন, সেটি সম্পর্কে একটু বলেন। আচ্ছা, প্রথমত আমরা বলি আমাদের 24/7 কাস্টমার কেয়ার চালু আছে। সো আপনি মধ্যরাতেও কল করলে আপনারা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি সেই কলটা রিসিভ করতে বাধ্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আনঅ্যাটেন্ডেড কল রেট ইজ 0। সো এই অর্থে আমরা খুবই আমরা ডে 1 থেকে আমাদের কাস্টমার কনভিনিয়েন্সের কথা চিন্তা করেছি। সো আমাদের কল সেন্টার এই প্যান্ডামিকের মধ্যেও আমাদের কল সেন্টার ইজ ফুললি ওপেন। সো যে কোনো কাস্টমার যখনই ফোন করছে, কাস্টমার শুধু না, আমাদের যারা এজেন্ট আছে তারাও মাঝে মাঝে যখন প্রবলেমে পড়ছে তারাও ফোন দিচ্ছে, আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করছি। তার বাইরে আমরা ন্যাশনালি আমরা কিছু উপায় পয়েন্ট নিয়ে আসছি। অতি সত্ত্বেও আপনারা দেখবেন যে এজেন্টের বাইরেও আমরা কয়েকটা শখানেক গোটা দেশে কয়েকটা ব্লকিং করেছি, যেখানে আমরা উপায় পয়েন্ট হিসেবে আসলে মানুষকে এডিশনাল কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য, যেটা আপনি বললেন সত্যি কথা যে আসলে আমাদের প্রান্তিক লেভেলে মানুষজন আসলে এখনও ততটা ডিজিটাল হয়ে উঠতে পারেনি, ততটা টেক সেভি না। সো তাকে আসলে ফিজিক্যাল ইন্টারভেনশনের মধ্য দিয়ে ডেমনস্ট্রেট করতে হয় যে হাউ টু ইউজ দিস ওয়ালেট অ্যান্ড অ্যাপস, অল দিস থিংস। সেই জায়গাটায় আমরা একদিকে কাস্টমার কেয়ার তো আছে, সেটা ফোন করার একটা ব্যাপার আছে, বাট তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে ওই মানুষগুলোকে কাছে আনার জন্য আমরা উপায় পয়েন্ট নিয়ে হাজির হচ্ছি, যেখানে আমাদের মানুষজন প্রত্যেকে তার একটা প্রান্তিক লেভেলে মানুষকে অ্যাকাউন্ট ওপেন করিয়ে দিয়ে হাউ টু ইউজ দিস অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াট আর দ্য ফিচার্স, এই সব কিছু তাকে ফিজিক্যালি ডেমনস্ট্রেট করার চেষ্টা করবে। তার পাশাপাশি আপনাকে আমরা বলে রাখি, আমরা বেশ কিছু অ্যাক্টিভেশন করছি। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় উঠান বৈঠক করতে যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় জায়গায় হাট সভা করার চেষ্টা করছি। সেখানেও একটাই উদ্দেশ্য, সেখানে মানুষকে অ্যাওয়্যার করা। সো যেটা আমি বলছি যে আমাদের যত কোটি অ্যাকাউন্ট থাকুক না কেন, আসলে সে কতটুকু ইউজ করতে শিখেছে, সে কতটুকু আসলে অবগত, সেই জায়গাটায় একটা ওরিয়েন্টেশন আমাদের খুব দরকার। সেই জন্য আমরা যতটুকু পারছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। একটা প্রবলেম হচ্ছে আমরা যখনই মার্কেটে এই মার্চ মাসে আমরা নতুনভাবে বাজারে এসেছি, কিন্তু এরপর থেকে নানাভাবে করোনা আমাদেরকে দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমরা যখন এই চ্যালেঞ্জ নিয়ে আপনার কাছে শুনবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আমরা আরও কিছু জানবো, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে আবার স্বাগত ডিসকাশনে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের অতিথি মোবাইল ব্যাংকিং সেবা উপায়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইদুল হক খন্দকার। আপনি বিরতির আগে বলছিলেন করোনা চ্যালেঞ্জের কথা বলছিলেন। এই করোনাকালে মোবাইল ব্যাংকিং সেবা কিন্তু বহুগুণে বেড়েছে, মানুষ ব্যবহারটা বহুগুণে বেড়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ সব কিছুই মানুষ আপনার ই কমার্সের মাধ্যমে আপনাকে কিনতে যাচ্ছে। এই যে ডিজিটাল পেমেন্টের ব্যাপারটা বেড়েছে, এটা কি আপনারা আসলে কীভাবে দেখছেন? একদিকে করোনার চ্যালেঞ্জ ছিল, কিন্তু আবার এই করোনার কারণে কিন্তু আবার ডিজিটাল পেমেন্টটা বেড়েছে। আমাদের জন্য এটা দুদিক থেকে চিন্তা করতে হচ্ছে। এক অর্থে করোনার কারণে যেহেতু আমরা বাসায় সীমিত পরিসরে আমাদের মুভমেন্টটা করছি, সেই অর্থে ডিজিটাল পেমেন্ট একটা অন্যরকম সলিউশন। মানে আটকে থাকা দরকার নেই, ঘরে বসেও আপনি পেমেন্ট করতে পারছেন। আপনি এখন বাজারে ফুডের অর্ডার দিচ্ছেন, আপনি দোকানে গিয়ে খাওয়া দাওয়া করছেন না। সো আলটিমেটলি তার বাসায় চলে আসতেছে খাবারটা, আপনি পে করে দিচ্ছেন ডিজিটালি। আপনার যে কোনো ধরনের ডেলিভারি লাগছে, অনলাইনে আপনি ডেলিভারি পাচ্ছেন, সেটা পেমেন্ট আপনি ডিজিটালি করতে পারছেন। সো এই ইকোসিস্টেম মানে করোনা পরবর্তী বা করোনার চলাকালীন সময়ের যে বাস্তবতা, সেক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একটা অপরিহার্য সার্ভিস হিসেবে মানুষের কাছে অ্যাপিয়ার হয়েছে। উপায়ের কথা যদি চিন্তা করে দেখি, উপায়ের জন্য এটা প্লাস অ্যান্ড মাইনাস দুটোই আছে। সেই অর্থে বিকজ আমরা মাত্র যাত্রা শুরু করেছি মার্চ মাসে। সো আমাদের সারা দেশের ডিস্ট্রিবিউশন এস্টাবলিশমেন্ট চলছে, নেটওয়ার্ক এক্সপ্যানশন চলছে, আমাদের এজেন্ট এক্সপ্যানশন চলছে। হ্যাঁ, আপনারা জেনে খুশি হবেন যে এই মাত্র কয়েক মাসে গোটা দেশে আমার আজকে গতকালকার রিপোর্ট পর্যন্ত প্রায় 69,000 এজেন্ট দাঁড়িয়ে গেছে। সো আমার টার্গেট হচ্ছে এই বছর আমরা 1 লক্ষ এজেন্ট করব। সো এর মধ্যে আমরা প্রায় 69,000 এজেন্ট নিয়ে গোটা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছি। সো যত বেশি আমি অ্যাভেলেবেল হতে পারবো, তত বেশি মানুষকে আমি আমার সেবার আওতায় আনতে পারবো। সো এই যে এজেন্ট নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং ভিজিবিলিটি ইনশিওর করার জায়গাটায় আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হচ্ছে। আমাদের যারা প্রান্তিক লেভেলে সার্ভিসটা দিচ্ছে, ডিএসও তাদেরকে আমরা বলি, ডিস্ট্রিবিউটর সেলস অফিসার, ওরা এজেন্টদের কাছে গিয়ে ই মানি দিচ্ছে, টাকা নিচ্ছে, সার্ভিসটা ইনশিওর করছে।
ওদের মুভমেন্টের ক্ষেত্রে বেশ ওরা 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 বলতে হবে উই আর ভেরি গ্রেটফুল টু দিস পিপল, যে আমরা হয়তো অফিসে বসে কাজ করছি বাট মাঠে ঘাটে রোদে ময়দানে দৌড়াচ্ছি, কিন্তু ওরা এই করোনার মধ্যেই দৌড়ে গিয়ে এজেন্টের কাছে তারা ইমানি দিয়ে আসছে, আবার টাকা কালেক্ট করছে। সো করোনার ভয়কে চ্যালেঞ্জ করেই তারা মাঠে দৌড়াচ্ছে টু এনশিওর অ্যান্ড টু কিপ দ্য সার্ভিস অ্যাভেলেবল টু দ্য পিপল। সো ওই অর্থে চ্যালেঞ্জ আছে, আবার আমরা হ্যাপি যে ইয়েস এই করোনার মধ্যেও আমরা মানুষের কাছে পৌঁছতে আমরা বসিনি, আমরা পৌঁছচ্ছি। সম্প্রতি কতগুলো আপনার ব্যাংক তাদের ক্রেডিট কার্ড ব্যবহারের ব্যাপারে ই কমার্স সাইটে জি সতর্কতা বার্তা জারি করেছে এবং কেউ কেউ আপনার বন্ধ করেছেন। জি, সেক্ষেত্রে তো আপনার অনেকটা আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক আমাদের ডিজিটাল মানে মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রে কি এটি কোনো মানে ভালো প্রভাব বা কোনো প্রভাব আছে কিনা এটির? দেখুন, যে কোনো আমরা যে কোনো ইন্ডাস্ট্রির ব্যাপারে রেগুলেটরির উপর ভরসা করি। সো যখনই কোনো রকমের কোথাও কোনো ডিসপিউটের সম্ভাবনা থাকবে, কোনো ধরনের আশঙ্কা থাকবে, আমাদেরকে আমাদের রেগুলেটর অ্যালার্ট করেন এবং আমরা সেই ব্যাপারে অবগত থাকি এবং সেভাবে এটা কমপ্লাই করার চেষ্টা করি। সো আমাদের কাছে এখনও পর্যন্ত তেমন কোনো চিঠি আসেনি, যখনই আসবে আমরা ডেফিনেটলি সেটা কলটা নিব। কিন্তু আপনার মনে হয় না যে ক্রেডিট কার্ডের ব্যবহার যেহেতু আপনার বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে ই কমার্স সাইটগুলোতে, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা আরও বেড়ে যাবে এক্ষেত্রে, ব্যবহারটা বেড়ে যাবে? বেড়ে যেতে পারে, নো ডাউট অ্যাবাউট ইট, বাট এগেইন ভোক্তা অধিকারের জায়গাটায় ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক যে ডিরেকশনটা আমাদেরকে দিবেন আমরা সেটা মেনে চলবো। এবং আমরা শুধু বলতে চাই যে আমরা পেমেন্টের মোডালিটিটাকে এনশিওর করার জন্য আমাদের সলিউশনটা নিয়ে এসেছি। সো সেই জায়গাটায় যদি আমাদের এই মোডালিটিটাকে ইউজ করে কেউ যদি অ্যাবিউজড হয়, সেক্ষেত্রে আমরা সেটা চাইবো না। সো আমরা আশা করছি বাংলাদেশ ব্যাংক এটা গভীর নজরে রাখছেন এবং ওনারা আমাদেরকে প্রয়োজনীয় উপদেশ দিবেন কখন কি করতে হবে। দেশে প্রায় 60টার বেশি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোর একটির মধ্যে আরেকটির আপনার ফান্ড ট্রান্সফারের সুযোগ রয়েছে। আমাদের মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে এখন দেশে প্রায় 15টির মতো, কিন্তু এর কোনোটির ভেতরে কোনোটির আপনার ফান্ড ট্রান্সফারের কোনো সুযোগ নেই, আন্ত লেনদেনের কোনো সুযোগটি নেই। আপনি কি মনে করেন যে এমএফএস থেকে এমএফএসে লেনদেন হওয়াটা উচিত বা অফকোর্স তাতে কোনো বাধা নেই। এক এমএফএস থেকে আরেক এমএফএসের ওয়ালেটে টাকা যাওয়ার মধ্যে আমাদের কোনো সমস্যা নেই এটা নিয়ে, কারণ এমএফএস ইন্ডাস্ট্রিটা নতুন ইভলভ হয়েছে, গত 8-10 বছর হয়েছে, মাত্র কিছু প্লেয়ার আমরা কাজ করছি। এই ইন্ডাস্ট্রির একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। সো ইন্ডাস্ট্রির ম্যাচুরিটি সাপেক্ষে আসলে নতুন নতুন সার্ভিসগুলো ইন্ট্রোডিউসড হয়ে থাকে। সো বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে ভাবছেন এবং ওনারা প্রয়োজনীয় কাজ করছেন। উই আর ওপেন, আমরা আমাদেরকে বললে আমাদের সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, যে কোনো সময় আমরা কানেক্ট হয়ে যেতে পারবো। পাশাপাশি আমি বলতে চাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা এই ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে কথা বলছেন, সেই জায়গা থেকে আমি বলবো সবচেয়ে বেশি প্রয়োজন প্রান্তিক লেভেলের মানুষকে এমএফএসের সুবিধাগুলো সম্পর্কে পরিচিত করা, তার বিহেভিয়ার মধ্যে তার দৈনন্দিন জীবনের খরচপাতি থেকে শুরু করে তার যে ফান্ড ম্যানেজমেন্ট, সেই জায়গাটায় যে একটা এমএফএস ওয়ালেট তাকে সব দিক থেকে অনেক বেশি সুন্দর এবং সহজ সমাধান দিচ্ছে, সেই জিনিসটা তাকে বোঝাতে পারাটা খুব প্রয়োজন। এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের রেগুলেটর থেকে শুরু করে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, সব দিক থেকে মানুষের মনের মধ্যে, মানুষের চিন্তার মধ্যে এমএফএসকে নিয়ে আনার জন্য, তার ব্যবহারের মধ্যে এমএফএসকে নিয়ে আসার জন্য নানান ধরনের উদ্যোগ এখনই গ্রহণ করা দরকার। মোবাইল ব্যাংকিং সেবায় আপনার জন্য একটি নীতিমালা রয়েছে সরকারের। জি, বিদ্যমান নীতিমালায় কি আপনি মনে করেন আপনি যে চাওয়াটা আপনার যে মানুষের কাছে পৌঁছানোর জন্য, প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য, সেই যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাটি কি পরিবর্তনের কোনো ক্ষেত্রে পরিবর্তনের কোনো রয়েছে? এখন আমরা মনে করছি না দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক নীতিমালা আমাদের জন্য, আমরা মনে করছি এবং সেটা কমপ্লাই করতে পারলে ইন্ডাস্ট্রি অনেক স্টেবল থাকবে, অনেক সিকিউর থাকবে, অ্যান্ড উই আর হ্যাপি উইথ দিস নীতিমালা। এখনো পর্যন্ত উদ্যোগটা বেশি প্রয়োজন, সেই আপনি যদি একটু মানে স্পেসিফিক বলেন যে কি ধরনের সরকারের কাছ থেকে আপনারা কি ধরনের নীতি সহায়তা আশা করেন? যেমন ধরেন নানান ধরনের ডিসবার্সমেন্ট হয় গভর্নমেন্টের কাছ থেকে, সরকারি সহায়তা যাচ্ছে, শুধু তাই না, নানান ধরনের পেমেন্ট আছে, নানান ধরনের ফিজ আছে, গভর্নমেন্টের লাইসেন্সের অনেক ধরনের ফিজ আছে, আপনি দেখবেন। এই সব কিছু কিন্তু আমরা এমএফএস আওতায় নিয়ে আসতে পারি। এই ধরনের পেটি ক্যাশ, আপনি যেমন ধরেন আপনি যখন গাড়ির ফিটনেসের জন্য যাচ্ছেন, সেখানে এক ধরনের আপনাকে ফি দিতে হচ্ছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে ফি দিতে হচ্ছে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে তো আপনি সরকারকে নানান ধরনের ফিস দিয়ে থাকেন, আপনি বিভিন্ন রকমের টোল প্লাজাগুলোতে যাচ্ছেন, টোল দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। চিন্তা করে দেখেন যে এসব ক্ষেত্রে সরকার যদি বাধ্য করে দেয় যে না, ক্যাশ ট্রানজ্যাকশন ইজ নট অ্যালাউড, গো ফর মোবাইল ওয়ালেট, সেই ক্ষেত্রে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে ক্যাশ টাকা ঝামেলাটা যেটা সমাধান হচ্ছেই, ট্রান্সপারেন্সিটা অনেক বেশি ক্লিয়ার হয়, আসলে পেমেন্ট কতটুকু হচ্ছে না হচ্ছে, এটা মনিটরিং সিস্টেমে যদি কোনো রেগুলেটর চায় যে কোন খাতে কত টাকা এসছে, কালেকশন হচ্ছে বা হচ্ছে না, আমাদের উই হ্যাভ অল দ্য ডেটাস,
সো সেই অর্থে একটা 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 ট্রান্সপারেন্সির জন্যও আসলে এটা আমাদের মাননীয় সরকারকে অনেক হেল্প করবে এবং মানুষের উপস্থিত জায়গাটায় যে আসলে আমরা না ও ঠেকা না পড়লে অনেক সময় নতুন জিনিস নিতে চাই না। Right. হ্যাঁ, সো আপনি দেখেছেন যে এই করোনার পিরিয়ডেও বাধ্য হয়ে অনেকেই মোবাইল ওয়ালেট ইউজ করা শুরু করেছে এবং এখন সে এত মজা পেয়ে গেছে এখন মোবাইল ওয়ালেট ছাড়া অন্য কিছু ইউজ করছে না। সো মানুষকে একবার যদি সামহ পরিচয় করে দেওয়া যায় সৌন্দর্যটা এবং তার কনভিনিয়েন্সটা, আই এম শিওর, উই আর ভেরি কনফিডেন্ট যে মানুষ এদিকে তখন কন্টিনিউয়াসলি এটা ব্যবহার করা শুরু করবে। সাইদুল ভাই, আরও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকেন। ধন্যবাদ। দর্শক, আরও একটি ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আরও কিছু প্রশ্ন রয়েছে আপনাদের এবং আমার, সেগুলো আজকের অতিথির কাছ থেকে জানবো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিসকাশনে আবারও স্বাগত। কথা বলছিলাম মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে। আজকের অতিথি বাজারের নতুন মোবাইল ব্যাংকিং সেবা উপায়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইদুল হক খন্দকার। বারবার আসলে একটা প্রসঙ্গই আসে, সেটি হচ্ছে যে আমি আসলে আমার টাকা নিরাপত্তা চাই। সেটি আমি যেমন ব্যাংকে টাকা রাখাটা অনেকটা নিরাপদ, কিন্তু মোবাইল ওয়ালেটে টাকা রাখাটার ব্যাপারে এখনও কিন্তু মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আপনি কি মনে করেন যে আমাদের যারা গ্রাহক তাদের আসলে নিরাপত্তার বিষয়টি কোন কোন দিকে মনোযোগ দেওয়া উচিত, তার টাকা সে যেন ঠিকমতো রাখতে পারে? এই জন্য তার মোবাইলের টাকার নিরাপত্তার জন্য আসলে আমরা প্রথমে করেছি, আমি আপনাকে একটু আগে বলেছি যে আমাদের ডিভাইস অথেন্টিকেশন দিয়ে আমরা আসলে তার যে সামহাও যে তার পিনটা ব্যাহাত হয়ে গেলে তার টাকা যে ব্যাহাত হয়ে যাচ্ছে সেই জায়গাটা আমরা এনশিওর করছি, এটা আমাদের ক্ষেত্রে হবে না। আরেকটা বড় ব্যাপার যদি ম্যাক্রো লেভেলে চিন্তা করে দেখেন, সেই ক্ষেত্রে আলটিমেটলি উই আর দ্য সাবসিডিয়ারি অফ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 38 বছরের একটা লেগেসি আছে ইন দিস পার্টিকুলার ব্যাংকিং ইন্ডাস্ট্রি। মানুষের কাছে সেই পরিমাণ আস্থা নিয়েই ইউসিবি অবস্থান করছে। সো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যখন এই ওয়ালেট নিয়ে বাজারে এসছে, সো উপায়ের পেছনে আসলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আস্থাটা পরিপূর্ণভাবে যুক্ত। সো আমাদের ইউসিবি ফিনটেক কোম্পানি যে পরিচালনা পর্ষদ, যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে আসলে আমাদের ব্যাংকের মহামান্য কর্মকর্তারাই আছেন। সো ওনারা আমাদেরকে সার্বক্ষণিক উপদেশ দিচ্ছেন যে মানুষের আস্থার জায়গাটায় কীভাবে এনশিওর করা যায়। নানান ধরনের অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছেন, কারণ ওনারা ফিনান্সিয়াল সেক্টরে গত 38 বছর ধরে কাজ করেছেন। তারা এদের অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন মানুষের। সো সেগুলো আমাদের কাছে আসলে ওনারা প্রতিনিয়ত ট্রান্সফার করছেন যে কোন কোন জায়গাটায় অ্যালার্ট থাকা উচিত। আমরা সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি, প্লাস সেই জায়গা থেকে ডে ওয়ানে আমরা যে টেকনোলজি ডেভেলপ করছি, আমি আপনাকে বলেছিলাম যে ব্লকচেন টেকনোলজি অ্যান্ড দ্য ডিভাইস অথেন্টিকেশন, দিজ আর দ্য রিফ্লেকশন অফ আওয়ার সেফটি কনসার্ন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা পাশাপাশি আমরা কিছু কনভিনিয়েন্স আনার চেষ্টা করছি। আপনাকে বলেছিলাম যে আপনারা দেখবেন যে রিসেন্টলি আমরা নতুন একটা অফার নিয়ে এসেছি, যে অনেক সময় আপনারা প্রবলেম ফেস করেন যে মোবাইলের ডেটা নেই, ফলে আপনি টপ আপ করতে পারছেন না, রাইট, আপনি মোবাইলের টপ আপ প্যাকেজটা কিনতে পারছেন না, সো এমবি নেই। ওই জায়গাটা আমরা এমন জিনিসটা নিয়ে এসেছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেটা হচ্ছে যে যদি আপনার মোবাইলের ডেটা নাও থাকে তাহলে আপনার উপায় অ্যাপটা চলবে। সো আপনি দেখবেন যে রিসেন্টলি আমরা গ্রামীণ ফোনের সাথে সেই এগ্রিমেন্টটা হয়েছে। গ্রামীণ ফোনের সাথে আমরা শুরু করলাম এটা শুরুতে, যে গ্রামীণ ফোনের আমাদের যদি তার অ্যাপে 1 টাকাও ব্যালেন্স না থাকে, সে উপায় অ্যাপ আরামসে ব্যবহার করে তার সার্ভিস নিতে পারছে। সো এই ধরনের আরও অনেক ধরনের ইনোভেটিভ সলিউশনগুলো নিয়ে এসে যেটা বলছি যে মানুষের আস্থার জায়গাটা আমরা যেতে চাচ্ছি, যে দ্য নেম উপায় ইজ রিয়েলি এ উপায়। এটা তো আপনাদের সাইড দিয়ে গেল নিরাপত্তাটি, কিন্তু আপনার যার উপায়ের যিনি গ্রাহক আছেন বা মোবাইল ব্যাংকিং সেবা যিনি নিচ্ছেন, সেই গ্রাহক আসলে তার নিরাপত্তা নিজে দেওয়ার জন্য তার কী কী বিষয়ে মনোযোগ দেওয়া উচিত? একজন গ্রাহক যদি আমার টাকাটা আমি ঠিক রাখবো, এইটা আমার দায়িত্ব আসলে কী কী? কাস্টমার অ্যাওয়ারনেস, এটা আমরা বারবার বলার চেষ্টা করছি। আপনি যদি কাউকে আপনার মোবাইলটা এবং তার পিনটা যদি দিয়ে দেন একসাথে, তাহলে তো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনি যদি ফর এক্সাম্পল যে আপনার কাছের মানুষ মনে করে আপনি তার কাছে মোবাইলটা দিয়ে দিলেন এবং তাকে পিন নাম্বারটা লিখে দিলেন, তাহলে তো সে আপনার মোবাইলে ঢুকে আপনার অ্যাপটা ওপেন করে আপনার পিন নাম্বারটা ইউজ করে নিয়ে নিতে পারে। এতটুকু মিনিমাম লেভেলের অ্যাওয়ারনেস তাদের দরকার, যে তুমি যদি দুইটাই দিয়ে দাও তাহলে চলে যাবে। আমরা যেটা বলছি যে কোনো একটা যদি তোমার কাছে লুকিয়ে রাখতে পারো, দ্যাটস গুড এনাফ, তোমার টাকা হারাবে না। সো ওই অর্থে আমাদের প্রান্তিক লেভেলে মানুষ তো সহজ সাধারণ বাংলাদেশের মানুষজন, সো ওরা আসলে অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে তার পাশের মানুষটার কাছে মোবাইলটা রেখে আসছে এবং বলছে, বাবা আমি তো ঠিক মতো ইউজ করতে পারি না, এটা হচ্ছে আমার পিন নাম্বার, কেমনে কেমনে টাকা বের করতে দেখো তো। সো এই যে সরলতার জায়গাটা অনেক সময় দুষ্ট মানুষের সুযোগ নিয়ে থাকে। সো এই জন্য আমাদের কিছুটা অ্যাওয়ারনেস, কিছুটা শিক্ষা দরকার আছে আমাদের প্রান্তিক লেভেলের মানুষের কাছে। ব্যাংকে টাকা রাখলে আমি ইন্টারেস্ট পাই, আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক বিভিন্ন ধরনের চার্জ কেটে নেয় আমার কাছ থেকে।
মোবাইল ব্যাংকিংয়ে আমি টাকা রাখলে চার্জ মানে কোনো ইন্টারেস্ট পাবো কিনা, বা আপনারা কোনো মানে বিভিন্ন হিডেন চার্জ কেটে রাখবেন কিনা? ফার্স্ট অফ অল দেয়ার ইজ নো হিডেন চার্জ। আমরা যেটা ডিক্লেয়ার করেছি, আপনি দেখবেন যে আমরা আমাদের কমিউনিকেশনে বলার চেষ্টা করেছি কোনো শর্ত প্রযোজ্য নয়। তো আমি যখন বলছি 1014 টাকা আমার ক্যাশ আউট চার্জ, সেখানে 1014 টাকা মানে এটা প্রান্তিক লেভেলের মানুষের জন্য 1014 টাকাই, তার সাথে প্লাস প্লাস ভ্যাট প্লাস ইত্যাদি আমরা কিচ্ছু রাখিনি আসলে, যেখানে ফ্ল্যাট রেটে আমরা কথা বলছি। অ্যাটলিস্ট মানুষের কাছে বোঝাতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করছি, তাকে কনফিউজ করে আমি তার সাথে ব্যবসা করবো না আসলে। সো হোয়াট এভার আমরা চাই সেটা আমরা ক্লিয়ারলি ডিক্লেয়ার করছি, এবং বারবার আমাদের একটা ফিলোসফিতে কাজ করছে, আমরা কোনো শর্ত আরোপ করছি না। এবং ইন্টারেস্ট থেকে শুরু করে সব কিছুই আমাদের প্রোডাক্টের মধ্যে আছে। বিস্তারিত আপনারা সেখানে গেলে দেখতে পাবেন যে আমরা বাজারে যা যা কিছু প্রোডাক্ট চালু আছে এই সব কিছুকে আমাদের প্রোডাক্টের মধ্যেও ইনকর্পোরেট করা আছে। টাকা রাখলে কি আমি আপনার ইন্টারেস্ট পাবো উপায়তে, যদি আমার ওয়ালেটে টাকা থাকে? জি জি, সেটা বেসিক ফ্ল্যাট রেট যেটা আছে সেভাবে আপনি টাকাটা পাবেন। আমরা নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি, যেটাকে ডিপিএস বলছি, সেভিংস অ্যাকাউন্ট বলছি। সেখানে আপনি মানে যারা শুধুমাত্র টাকা রাখবে সেভিংস করার জন্য, তাদের জন্য আমরা আলাদা স্কিম নিয়ে আসছি বাজারে। সেই প্রোডাক্টগুলো অতি সত্যি আপনারা দেখতে পাবেন। সাইদ ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিভিন্ন বিষয়, বিশেষ করে আমি মনে করি যে মোবাইল ব্যাংকিং সেবাটি একটি এখন 2011 সালে চালু হলেও আমরা মনে করি যে আসলে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আসলে কিন্তু আপনাদেরকে নিতে হবে, এবং সেই সাথে আমাদের গণমাধ্যমকে, এই দুটো যদি এক হয় আমার মনে হয় যে প্রান্তিক মানুষ আপনার এই ক্যাশলেস পদ্ধতিতে যেতে অনেক বেশি আগ্রহী হবে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনাদের সংবাদকর্মীদের কাছে একটা অনুরোধ থাকলো যে এটা শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে না, এটা গোটা দেশের উন্নয়নের জন্য একটা বিশাল ভূমিকা রাখার একটা পদক্ষেপ। সে জায়গায় আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাইব। ধন্যবাদ আপনাকে। দর্শক, যাওয়ার আগে যেটি বলে যেতে চাই সেটি হচ্ছে যে স্বাস্থ্য বিধিনিষেধ এটি শিথিল করা হচ্ছে, চলবে এটি 22শে জুলাই পর্যন্ত। তবে শিথিল করা মানেই কিন্তু আমরা সব কিছু ছেড়ে দেওয়া নয়, আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সচেতন হব, এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি।